আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরাদ হোসেন, সহকারী শিক্ষক, কাজী আব্দুল হামিদ হাই স্কুল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টা নিয়ে। অধ্যায়টার নাম তোমরা দেখতে পাচ্ছ, জীব কোষ ও টিস্যু। স্কুল বন্ধ হওয়ার আগে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বইয়ের শেষের দিকের যে অধ্যায়গুলো ছিল এগুলো খুব ভালোভাবে পড়িয়েছি। আশা করি তোমরা এই বন্ধের মধ্যে এগুলো সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা নিয়েছো। এখন আমি চাচ্ছি যে আবার নতুন করে প্রথম থেকে আমরা শুরু করবো, কারণ যেহেতু ক্লাস 9 এবং 10ম শ্রেণী স্কুল বন্ধ হওয়ার আগে আমরা আমাদের সিলেবাস শেষ করেছি। আবার প্রথম থেকে শুরু করতে চাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের নাম তোমরা দেখতে পাচ্ছ যে জীব কোষ ও টিস্যু। এই অধ্যায়টার নাম থেকে বুঝতে পারছো যে এই অধ্যায়ের দুইটা মেইন পার্ট, একটা হচ্ছে জীব কোষ এবং আরেকটা হচ্ছে টিস্যু। তো অধ্যায়টা একটু বড় হওয়ার কারণে যে তোমরা অনলাইন ক্লাস নিচ্ছি, তাই এক ভিডিওতে এই পুরো চ্যাপ্টারটা দেখানো সম্ভব না। তাই আমি আজকে শুধু জীব কোষ নিয়ে আলোচনা করব। যেহেতু এই চ্যাপ্টারটার মূল বিষয় হচ্ছে কোষ, তাই আগে আমাদেরকে কোষ সম্পর্কে জানতে হবে। কোষ কি? কোষ হলো জীব দেহের গঠন ও কাজের একক। কোষ হলো জীব দেহের গঠন ও কাজের একক। সর্বপ্রথম 1665 সালে রবার্ট হুক কোষ সম্পর্কে ব্যাখ্যা দেন। যেহেতু তিনি সর্বপ্রথম এই কোষ আবিষ্কার করেন, তাই কোষের জনক বলা হয় রবার্ট হুককে। পরবর্তীতে দুইজন বিজ্ঞানী লুই ও সিকেভিচ 1969 সালে তারা কোষ সম্পর্কে সামগ্রিকভাবে একটা তথ্য দেন বা মতবাদ দেন। মতবাদটি হচ্ছে এরকম যে কোষ হচ্ছে একটা বৈষম্যবদ্ধ পর্দা, যার নিজস্ব একটা সত্তা আছে, তার নিজস্ব স্বাধীনতা আছে। সে তার কোষের ভিতরে সকল শরীরবৃত্তীয় কাজ সে নিজে নিজেই সম্পন্ন করতে পারে। এখন আসো যে কোষ কয় ধরনের? জীব কোষ বিভিন্ন ধরনের হতে পারে, তবে এগুলো কোষের আকৃতি অনুসারে বা কাজের উপর ভিত্তি করে বা নিউক্লিয়াস আছে না নাই এর উপর ভিত্তি করে কোষকে বিভিন্নভাবে বিন্যস্ত করা যায়, ভাগ করা যায়। এখানে দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে যে প্রকৃতি অনুসারে কোষ দুই ধরনের হয়, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং আরেকটা হচ্ছে প্রাণী কোষ। তোমরা তোমাদের বইয়ে 20 নাম্বার যে অধ্যায়টা পৃষ্ঠাটা আছে এখানে দুইটা চিত্র দেখতে পাবে, একটা হচ্ছে প্রাণী কোষের চিত্র এবং আরেকটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র। এই চিত্রটা তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, এখানে কিছু পার্থক্য দেখতে পাবা। যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে কিন্তু প্রাণী কোষের কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষের বড় কোষ গহ্বর আছে কিন্তু প্রাণী কোষের কোষ গহ্বর নাই, যদিও থাকে তবে খুবই ছোট। এরপর প্লাস্টিক, উদ্ভিদ কোষে তোমরা প্লাস্টিক দেখতে পাবা কিন্তু প্রাণী কোষে প্লাস্টিক নাই। এরপর প্রাণী কোষে তোমরা সেন্ট্রিওল দেখতে পাবা কিন্তু উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। আশা করি তোমরা এই উদ্ভিদ কোষের যে পার্থক্য, উদ্ভিদ এবং প্রাণী কোষের যে পার্থক্যগুলো আছে এগুলো তোমরা একটু লক্ষ্য রাখবে এবং এগুলো মনে রাখবে। এরপর আসো কাজ অনুসারে উদ্ভিদ কোষ দুই ধরনের হয়, একটা হচ্ছে দেহকোষ এবং আরেকটা হচ্ছে জনকোষ। দেহকোষ নামটা শুনে তোমরা বুঝতে পারতেছো, এখানে এই কোষের কাজই হচ্ছে দেহ গঠন করা। আমরা যখন জন্মগ্রহণ করেছি একটি ছোট্ট বাবুর মতো, এবং একটা গাছ যখন তার সৃষ্টি হয় তখন সে খুবই ছোট থাকে, কিন্তু এই ছোট্ট গাছ একসময় আস্তে আস্তে বড় হতে অনেক বড় হয়, যেমন আমরাও ছোট থেকে বড় হই। এর একমাত্র অবদান হচ্ছে এই দেহকোষ। দেহকোষের কাজই হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে জীব দেহকে বৃদ্ধি করা। এরপর আসে জনকোষ। জনকোষের কাজই হচ্ছে প্রজনন ঘটানো। ঠিক তার অনুরূপ আরেকটা প্রাণীর সৃষ্টি করা, আরেকটা জীবের সৃষ্টি করা, জীব কোষের সৃষ্টি করা। যেমন দেখো আমরা দেখি যে একটা আম গাছ থেকে আম গাছই হয়, কলা গাছ থেকে কলা গাছই হয়, তারপরে যেটা মানুষ থেকে মানুষ হয়, এটা গরু থেকে গরুই হয়। এই যে প্রত্যেকটা জীব তার অনুরূপ সৃষ্টি করে, এটা কিসের মাধ্যমে? এই জনকোষের মাধ্যমে। এরপরে আসো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আবার কোষ দুই ধরনের হয়, একটা হচ্ছে আদি কোষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ কি? আদি কোষের নিউক্লিয়াস থাকে তবে এটা সুগঠিত।
সুগঠিত না, নিউক্লিয়াসের পর্দা থাকে না, এছাড়াও নিউক্লিয়াসের অনেক অংশ এখানে অনুপস্থিত থাকে। তবে আদিকোষের নিউক্লিয়াসে রাইবোসোম থাকে। রাইবোসোম এমন একটা অঙ্গ যেটা একটা পূর্ণাঙ্গ কোষের যে যে অংশগুলো থাকে সবগুলোর কাজ সে মোটামুটি কিছুটা হলেও একসাথে করতে পারে। এই জন্য শুধুমাত্র রাইবোসোম থাকার কারণে আদিকোষ সুগঠিত নিউক্লিয়াস ছাড়াও সে কোষটাকে কোষের যে শরীরবৃত্ত কাজ আছে এই কাজগুলো সম্পন্ন করতে পারে। আর প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে, একটা কোষের ঠিক যা যা অঙ্গ থাকে সবগুলো অঙ্গ এখানে উপস্থিত থাকে, যার ফলে প্রকৃত কোষ সহজেই তার শরীরবৃত্ত কাজগুলো সে সম্পন্ন করতে পারে। এবার আসুন, কোষকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর হচ্ছে একটা দেয়াল, একটা ঘরের যেরকম বাইরে দেয়াল থাকে এরকম একটা কোষকে বাইরে থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ অন্য কোষ থেকে এটাকে আলাদা করে রাখার জন্য একটা প্রাচীর বা দেয়াল থাকে, এটাকে কোষ প্রাচীর বলে। এই কোষ প্রাচীর ছাড়া বাকি যে অংশগুলো থাকে কোষে সবগুলোকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। তোমরা তোমাদের বইয়ের 20 নম্বর পৃষ্ঠাতে দুইটা চিত্র দেখেছো, এই চিত্রতে দেখবা যে কোষ প্রাচীর বা কোষ প্রাচীর ছাড়া বাকি যে অংশগুলো আছে পুরোটাকে আমরা একসাথে কি বলবো? প্রোটোপ্লাজম বলবো। এরপরে এই প্রোটোপ্লাজমকে আমরা তিনটা ভাগে ভাগ করা যায়: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এবার কোষ ঝিল্লি কি? তুমি যদি এমন চিন্তা করো যে আমি ঠিক কোষের মাঝখানে আছি, তাহলে কোষের মাঝখান থেকে তুমি দেখতে পাবা যে বাইরের দিকে দুইটা প্রাচীর বা দেয়াল আছে। প্রথম যে দেয়ালটা বা প্রাচীরটা পড়ে জড় পদার্থের তৈরি, ওটাকে বলা হয় কোষ ঝিল্লি, এবং তারপরেরটাকে বলা হয় কোষ প্রাচীর। এখন এই প্রোটোপ্লাজম থেকে তুমি কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস বাদ দিলে বাকি যে অংশগুলো থাকে এদেরকে বলা হয় সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমে কি কি থাকে তোমাদের বইয়ে দেওয়া আছে: মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সাইটোজোম, গোলজি বস্তু, কোষ গহ্বর, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি ইত্যাদি। এখানে মোটামুটি 10টা দেওয়া আছে, আমি 10টাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং এই নিউক্লিয়াসটা আমরা আজকে যেহেতু আমি আগেই বলেছি যে অনলাইন ক্লাস ভিডিওটা বেশি বড় হয়ে গেলে এটা আপলোড করা সমস্যা হয়ে যায়, তাই আজকে শুধু আমরা এই কোষ নিয়ে আলোচনা করবো এবং সাইটোপ্লাজমের যে অংশগুলো আছে এগুলো নিয়ে, নিউক্লিয়াস নিয়ে পরের পার্টে আমরা আলোচনা করব। এখন আসো কোষ প্রাচীর নিয়ে সর্বপ্রথমে কথা বলি। কোষ প্রাচীর, কোষ প্রাচীর হচ্ছে কোষের ভিতর থেকে যদি আমরা চিন্তা করি তাহলে সবচেয়ে বাইরের যে দেয়ালটা সেটাকে বলা হয় কোষ প্রাচীর। যেমন তোমার ঘরে চারদিকে একটা দেয়াল আছে, এই দেয়ালটাকে তুমি কোষ ঝিল্লি হিসাবে চিন্তা করতে পারো, এবং তোমার বাড়ির বাইরে কিন্তু আরেকটা দেওয়াল দেওয়া থাকে, সেটাকে আমরা গেট দ্বারা আবদ্ধ করি, ওই গেটটাকে আমরা কোষ প্রাচীর বলতে পারি। সবার বাইরের যে স্তরটা ওইটাকে কি বলা হয়? কোষ প্রাচীর বলা হয়। এখন এই কোষ প্রাচীরের আবার তোমার তিনটা স্তর থাকে, এটাকে আমরা বলবো প্রথম স্তর বা প্রাথমিক স্তর। মাঝখানে যে সরু নালী থাকে এটাকে বলা হয় মধ্য স্তর, এবং একদম লাস্টের দিকে বা শেষের দিকে বা ভিতরের দিকে যে স্তরটা থাকে ওটাকে বলা হয় অন্তঃস্তর বা ভিতরের স্তর। এই যে সরু নালীটা তোমরা দেখতে পাচ্ছ কোষ প্রাচীরের মধ্যে, এই সরু নালীর কাজই হচ্ছে একটা কোষকে আরেকটা কোষের সাথে পরস্পর সংযুক্ত করা, এবং এই নালীর মাধ্যমেই তোমার হচ্ছে এক কোষ থেকে আরেক কোষে পানি এবং হচ্ছে খনিজ লবণ পদার্থ এগুলো চলাচল করে বা এক কোষ থেকে আরেক কোষে স্থানান্তরিত হয়। আশা করি তোমরা কোষ প্রাচীর সম্পর্কে বুঝতে পারছো। এরপরে আসো সাইটোপ্লাজমের যে কয়েকটা অংশ তোমাদের বইয়ে দেওয়া আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া তোমরা সপ্তম শ্রেণী থেকে এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমাদের ধারণা আছে, একটা কোশ্চেন পড়ছো হয়তো খেয়াল আছে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। তো আমি এখন মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমাদেরকে আরো বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এই মাইটোকন্ড্রিয়াকে যদি আমি বলি যে কে আবিষ্কার করছে, তাহলে সর্বপ্রথমে 1898 সালে বিজ্ঞানী বেন্ডার মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সামগ্রিক একটা মতবাদ দেন। তিনি বলেন যে এই মাইটোকন্ড্রিয়ার প্রধানত দুইটা স্তর আছে, একটা হচ্ছে বাইরের স্তর আর একটা হচ্ছে ভিতরের স্তর। বাইরের স্তরটা মসৃণ এবং ভিতরের স্তরটা হচ্ছে তোমার বাজ যুক্ত বা খাঁজ যুক্ত। এই যে এখানে আমরা যে বাজ ভিতরে অমসৃণ অংশগুলো দেখতে পাচ্ছি
বাসগুলো দেখতে পাচ্ছি, এই বাসগুলোকে বলা হয় ক্রিস্টি। কি বলে? এই বাসগুলোকে বলা হয় ক্রিস্টি। এবং এই বাসগুলোর সাথে যে গোলাকার বস্তুগুলো সংযুক্ত অবস্থায় আছে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বাসের সাথে কিছু গোলাকার বস্তু সংযুক্ত অবস্থায় আছে, এদেরকে বলা হয় অক্সিজম। এই ওয়ার্ডটা একটু খেয়াল রাখবা, কি বলা হয়? গোলাকার বস্তুটাকে বলা হয় অক্সিজম। এবং এর যে বাইরের পর্দাটা আছে, পর্দাটাকে বলা হয় ঝিল্লি। একটা কোষে তোমার মিনিমাম 200 থেকে 300 টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। একটা কোষে কি বললাম, এই সংখ্যাটা খেয়াল রাখবা, 200 থেকে 300 টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। এরপর আসো প্লাস্টিক। প্লাস্টিকটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। আমরা জানি যে শুধুমাত্র উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকতে পারে। এই প্লাস্টিক বর্ণভেদে তার কাজটা ভিন্ন ভিন্ন হয়। একই প্লাস্টিক যখন সে গাছের পাতায় থাকে, অর্থাৎ সবুজ রঙের থাকে, তখন তার কাজই হচ্ছে খাদ্য উৎপাদন করা। এই প্লাস্টিকটাকে বলা হয় তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবুজ প্লাস্টিকটা কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট। এর কাজ হচ্ছে খাদ্য উৎপাদন করা। এই প্লাস্টিকটা যখন আবার রঙিন হয়, সবুজ রং ছাড়া অন্য কোনো রঙের, তখন তার কাজ হচ্ছে সে গাছকে আকর্ষণীয় করে তোলে। তখন ফুল, গাছপালা, গাছের কাণ্ড এগুলোকে আকর্ষণীয় করার ফলে বিভিন্ন পোকামাকড়, মৌমাছি এগুলো গাছের প্রতি আকৃষ্ট হয়। অর্থাৎ এই ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে গাছকে আকর্ষণীয় করে তোলে, পরাগায়নে সহায়তা করে। এবং এই প্লাস্টিকটা যখন তোমার শিকড়ে থাকে বা গাছের মূলে থাকে, সে যখন বর্ণহীন হয় তখন কিন্তু সে খাদ্য উৎপাদন করে না, তখন তার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এই লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিককে বলা হয় তোমার হচ্ছে খাদ্য জমার একটা কেন্দ্র। এই লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিকের কাজ হচ্ছে খাদ্য জমা করা। এখানে দেখো আমি সুন্দর করে একটা প্লাস্টিকের চিত্র আঁকানোর চেষ্টা করছি। চিত্রটাতে তোমরা যদি লক্ষ্য করো, এখানে দুইটা স্তর আছে প্লাস্টিকের। দুইটা স্তরে প্লাস্টিকের যে ম্যাট্রিক্স থাকে, কি বললাম? ম্যাট্রিক্স। প্লাস্টিকের ম্যাট্রিক্সটাকে বলা হয় স্ট্রোমা। এবং এখানে যে চাকতির মতো অংশটা দেখতে পাচ্ছ, এদেরকে বলা হয় গ্রানুল। কি বলা হয়? এই সংযুক্ত চাকতিগুলোকে বলা হয় গ্রানুল। এখানে দেখো আমি গ্রানুল আছে 1 2 3 4 5 6 7 8টা, কিন্তু এক একটা প্লাস্টিকে মিনিমাম 40 থেকে 80টা গ্রানুল থাকতে পারে। এই গ্রানুলটাকে আমি আবার একটু সুন্দর করে আঁকাচ্ছি। দেখো অনেকগুলো চাকতির সমন্বয়ে কি হয়? গ্রানুল সংগঠিত হয়। এগুলোকে বলা হয় গ্রানুল চাকতি বা ডিস্ক। তোমাদের বাসায় তোমরা যদি চা খাওয়ার যে পেয়ালাগুলো আছে, পেয়ালাগুলো একটার পর একটা এভাবে সাজানো, ঠিক যেরকম দেখা যাবে, এদেরকেও তোমার হচ্ছে পরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে ঠিক সেম এরকমই দেখা যাবে। এই প্রত্যেকটা গ্রামে মিনিমাম 5 থেকে 25টি চাকতি থাকতে পারে। কয়টি বলো? 5টা থেকে 25টা। এখানে আমি কোথাও 3টা দিয়েছি, কোথাও 4টা। তবে এক একটা প্লাস্টিকের যে এক একটা গ্রামে মিনিমাম 5 থেকে 25টি চাকতি থাকতে পারে। তোমরা এই ইনফরমেশনগুলো মনে রাখবে। এবার আমি যদি বলি যে এই প্লাস্টিক কে আবিষ্কার করেছেন, তাহলে সর্বপ্রথম বলতে হয় আর্নেস্ট হ্যাগেনের নাম। উনি সর্বপ্রথম প্লাস্টিক সম্পর্কে কিছু ধারণা দেন। পরবর্তীতে আর্নেস্ট শিম্পার 1983 সালে উনি সামগ্রিকভাবে প্লাস্টিক সম্পর্কে আইডিয়া দেন। এরপর আসে স্যান্ডোজম। 3 নম্বরে কি বললাম? স্যান্ডোজম। স্যান্ডোজমের ভিতরে যে বেলুনাকার বা গোলাকৃতির যে অংশটা দেখতে পাই, এটাকে বলা হয় সেন্ট্রিওল। এবং এই সেন্ট্রিওলের চারপাশে যে তরল পদার্থগুলো থাকে, এদেরকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। কি বলে? সেন্ট্রিওলের চারপাশে যে তরল পদার্থগুলো আছে, এদেরকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে একসাথে বলা হয় সেন্ট্রোজোম। এখন এটা আসলে কি জিনিস? এটা কাজ কি? তোমরা যখন কোষ বিভাজন করেছিলে তখন দেখেছো যে কোষ বিভাজনের একটা পর্যায়ে কোষের দুই প্রান্ত বা দুই মেরু থেকে কিছু এক্সট্রা রে বের হয়। তারপর এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই স্পিন্ডল যন্ত্র এবং এক্সট্রা রে সৃষ্টি করাই হচ্ছে সেন্ট্রিওলের কাজ। এই ছিল মোটামুটি আজকে কোষ সম্পর্কে কথাবার্তা। আমার মনে হয় আমি যতটুকু কথাবার্তা বলেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা এর থেকে একটা ভালো ধারণা পাবে। বাসায় খুব মনোযোগ সহকারে পড়বে, যাতে এখান থেকে পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে তোমরা যেন খুব ভালো করে অ্যান্সার করতে পারো। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।